গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা পুনর্ভবা, আজ দ্বিতীয় এবং শেষ পর্ব। শেখর একদিন বলল, কেমন লাগছে এসব কাজ? সুকৃতি প্রুফ থেকে মুখ তুলে বলল, ভালো। কাজের সবচেয়ে বড় গুণ তা বেশ ভুলিয়ে রাখে। পড়াশোনায় এমন করে ভুলে থাকা যায় না। শেখর একটু চুপ করে থেকে বলে, কিন্তু আমরা তো ভুলে থাকতে চাইনি। কাজের ভেতর দিয়ে আমরা তাকে মনে রাখতে চাই। জানেন, পড়াশোনায় বিমলের তেমন ঝোঁক ছিল না, কিন্তু লাইব্রেরি করার দিকে ওর আগ্রহ ছিল সবচেয়ে বেশি। সুকৃতি বিস্মিত হয়ে বলল, তাই নাকি? কই, আমাকে তো এসব কথা কোনোদিন বলেননি। শেখর একটু হাসল। ও যে ওর বাবার মতো নয়, আমাদের মতো নয়, তাই দেখাবার জন্যে এইসব কথা, এইসব ইচ্ছা ও আপনার কাছে জোর করে চেপে গেছে। অনেকের অনেক রকম বাতিক থাকে। ওর বাতিক ছিল ওর বাবার প্রোটোটাইপ না হওয়া। আমরা যদি ওর কাছ থেকে কোনো কাজ বা কোনো জিনিস আদায় করতে চাইতাম, বলতাম, মাস্টারমশাই কিছুতেই এ কাজ করতে পারতেন না, এই জিনিস দিতে পারতেন না, আর সঙ্গে সঙ্গে বিমল রাজি হয়ে যেত। সুকৃতি এবার হাসল। আপনিও তো তাহলে ফন্দিবাজ বড় কম ছিলেন না। শেখর বলল, কিন্তু কোনো কোনো ব্যাপারে ওর ফন্দির উপরই আমরা সবচেয়ে বেশি নির্ভর করতাম। বলে বাল্যের কৈশোরের গল্প শুরু করল শেখর। চিরকালই অ্যাডভেঞ্চারের দিকে ঝোঁক ছিল বিমলের। ক্লাস পালানো, মাস্টারমশাইদের জব্দ করা, চুরি করে অন্যের বাগান থেকে পেয়ারা পেড়ে আনা, পিকনিক করতে যাওয়া, অন্যের পুকুরে মাছ ধরতে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটানো, এমনি টুকরো টুকরো অনেক কাহিনী যা প্রায় সব ছেলের জীবনেই ঘটে। অথচ শুনতে শুনতে সুকৃতির মনে হতো এমন সব অনন্য সাধারণ ঘটনা শুধু শেখর আর বিমলের জীবনেই ঘটেছে। অতীতের স্মৃতি থেকে দুটি দুরন্ত কিশোর যেন জীবন্ত হয়ে বেরিয়ে এসেছে। ঋষিকেশ আর হেমলতাও কোনোদিন তাদের ছেলের ছেলেবেলাকে এমন করে ফুটিয়ে তুলতে পারেননি। শেখর আর সুকৃতির মধ্যে যখন এই স্মৃতি মন্থন চলত, হেমলতা মাঝে মাঝে এসে দাঁড়াতেন। কোনো কোনো দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন, কোনো দিন বার দাঁড়াতে পারতেন না। চোখে আঁচল চেপে সরে যেতে যেতে বলতেন, তুমি চুপ করো শেখর, আমার পরম শত্রুরের নাম আর মুখে এনো না। কিন্তু হেমলতা চলে গেলে কৈশোরের পালা থেকে হঠাৎ এক সময় কলেজ জীবনের কাহিনীতে চলে যেত শেখর। কলেজের কমন রুম, বিতর্ক সভা, ইলেকশন নিয়ে রেষারেষি, একজন প্রভাবশালিনী স্থূলকায় সহপাঠিনীকে দলে টানবার জন্যে তার সঙ্গে বিমলের অনুরাগের অভিনয়, শেষ রক্ষা করবার জন্যে শেখরের এগিয়ে আসা, এমনি সব গল্প শুনতে শুনতে সুকৃতির মতো গম্ভীর স্বভাবের মেয়েকেও মুখে আঁচল চাপতে হতো। শেখর কিন্তু থামত না, গম্ভীরভাবে বলতো, আপনি হাসছেন, কিন্তু বন্ধুকে বাঁচাতে গিয়ে তখন আমার প্রাণ নিয়ে টানাটানি। কেন? কেন আবার? সহাধ্যায়নীটি তখন আমার কাঁধে পড়ো পড়ো হবার জো হয়েছেন। কাঁধে নিলেই পারতেন। শেখর শিউরে উঠার ভঙ্গি করে বলতো, ওরে বাপরে, কাঁধ ভেঙে যেত। শুনতে শুনতে সুকৃতি একদিন না বলে পারল না, কি অন্যায় ধারণা, মেয়েরা বুঝি কেবল পুরুষদের কাঁধ ভাঙবার জন্যই জন্মেছে। শেখর জবাব দিল, এতদিন সেই ধারণাই ছিল, কিন্তু এখন আর তা নেই। সুকৃতি বলল, তবু ভালো, কিন্তু ভুলটা ভাঙল কি করে? শেখর সুকৃতির দিকে তাকিয়ে একটু চুপ করে থেকে বলল, সে কথা আরেকদিন বলবো। ওর এই প্রতিশ্রুতি দেওয়ার ভঙ্গিতে সুকৃতির ভেতরটা যেন শিউরে উঠল। আর কোনো কথা জিজ্ঞাসা করল না। কিন্তু জিজ্ঞাসা না করেও জানতে হলো, শুনতে হলো। সুকৃতি যতটা অবাক হবে, যতটা আঘাত পাবে ভেবেছিল, কই তা তো পেল না। বলতে পারল না, ও কথা তুমি বলো না, ও কথা বলা পাপ। বলতে পারল না, তুমি চলে যাও, তুমি আর এসো না। কারণ ততদিনে এমন হয়েছে,
শেখর না এলে বিমল সংস্কৃতি কেন্দ্রের কাজে মন বসে না সুকৃতির। এমন অভ্যাস জন্মে গেছে যে বিমলের স্মৃতিকথা শেখরের মুখ থেকে না শুনলে ভালো লাগে না। আজ দেখল কখন অলক্ষিতে কথার চেয়ে কথকই একটু একটু করে তার মনের সবখানি জায়গা জুড়ে বসেছে। তবু প্রথমটা এড়াতে চেষ্টা করেছিল, সরে থাকতে, লুকিয়ে থাকতে চেষ্টা করেছিল সুকৃতি। শরীর খারাপ হওয়ার অজুহাতে কদিন আর নিচে নামেনি। কিন্তু শেখরের সাহসের অন্ত নেই। সে ওকে ঘরের কোণ থেকে খুঁজে বের করল, কপালে হাত দিয়ে তাপ পরীক্ষা করল, তারপর সেই হাতেই শক্ত করে চেপে ধরল ওর মুঠি। কেবল কবজির জড়িত নয়, যুক্তির জোরও ওর আছে। কেন তো সংকোচ করছো তুমি? আমরা তো কোনো অন্যায় করছি না, কারো অধিকার কেড়ে নিচ্ছি না, আর কারো দাবিকে অগ্রাহ্য করছি না, কাউকে বঞ্চিত করছি এমনও তো নয়। নিরর্থক লজ্জায় কর্মপরিষদের গুটি কয়েক প্রৌঢ়ের সমালোচনার ভয়ে সারা জীবন ধরে নিজেদের বঞ্চনা করলেই কি আমরা খুব লাভবান হব? সুকৃতি বলেছিল, কিন্তু বাবা মা? মানে তোমার শ্বশুর শাশুড়ি? বিচ্ছেদের দুঃখ তো তাদের সইতেই হবে। এমন দুঃখ তোমার নিজের বাবা মা তো একদিন পেয়েছিলেন, গায়ত্রীর কাছ থেকে তার বাবা মা পেয়েছেন। এই দুঃখ তাদের সইবে, কিন্তু তোমার সারা জীবন লজ্জার সংস্কারের ভয়ে নিষ্ফলা মরুভূমি হয়ে থাকবে, তা আমার সইবে না। শুধু শেখর নয়, মনস্থির করতে ঋষিকেশী সুকৃতিকে বেশি সাহায্য করলেন। নিজেই উদ্যোগী হয়ে ডাকিয়ে আনলেন শেখরকে, বললেন, আমার সেদিনের অধীরতার জন্যে কিছু মনে করো না। শেখর মাথা নিচু করে বলল, মনে করেছিলাম বলে আজ লজ্জিত হচ্ছি। হেমলতাকে বোঝানো গেল না। তিনি রাগ করে ভবানীপুরে তার দাদার কাছে চলে গেলেন। সুকৃতির বাবাকেও খবর দিয়ে আনিয়ে সব কথা বললেন ঋষিকেশ। জিতেনবাবু বললেন, আপনার আচরণ আমার ভালো লাগছে না বেয়াই। ওর কপালে যা ছিল হয়েছে, দুদিনের জন্য হলেও সুখ শান্তির স্বাদও পেয়েছে। আমার বিধবা মেয়ের ফের বিয়ে না দিয়ে যদি ওর আইবুড়ো বোনগুলির একটা ব্যবস্থা করতেন আমার অনেক উপকার হতো। তাছাড়া আপনার ঘরে মেয়ে দিয়েছিলাম কি এই জন্যেই? আপনি শেষ পর্যন্ত ভিন্ন জাতের ঘরে ওকে ঠেলে দিলেন। এমন করে জাত মারলেন আমার। আমাকে তখনই অনেকে নিষেধ করেছিল, বারেন্দ্র শ্রেণীর বামুনকে দিয়ে বিশ্বাস নেই, তারা সব পারে। জিতেনবাবুর কথার ধরনে ঋষিকেশ রাগ করলেন না, হেসে বললেন, তা অনেকটা ঠিকই বলেছেন, এতখানি যে পারব ভাবিনি। কিন্তু জিতেনবাবু, এখন জাত যা যাবার আমারই যাবে। আপনি তো ওকে গোত্রান্তর করেই দিয়েছিলেন, আপনার আর ভয় কি? কিন্তু গোত্রান্তর করলেই বুঝি অন্তরের ব্যথা মরে, মনের সব দুঃখ সব জ্বালা দূর হয়, সন্তানের হিতাহিতের ভাবনা আসে না? রাগ করে রূঢ় ভাষায় আরও কি বলতে যাচ্ছিলেন জিতেনবাবু। সুকৃতি এসে সামনে দাঁড়াল। তুমি ও ঘরে চলো বাবা, ওকে মিছিমিছি দোষারোপ করো না, যা বলবার আমাকে বলো। জিতেনবাবু বললেন, আমি কাউকে আর কিছু বলতে চাইনি সুকু, আমার সব বলা শোনা শেষ হয়ে গেছে। আমি এখান থেকে এখন উঠতে পারলেই বাঁচি। বলে সত্যি সত্যি উঠে দাঁড়িয়ে বিদায় নিলেন জিতেনবাবু। মেয়ের শ্বশুরবাড়িতে এক কাপ চা পর্যন্ত গ্রহণ করলেন না। সপ্তাহ 2 বাদে সুকৃতিকেও একদিন বিদায় নিতে হল। মনে পড়ল 4 বছর আগে আর একটি আনন্দের দিনে স্নেহপ্রবণ প্রৌঢ়ের কাছ থেকে বিদায় নিতে নিতে চোখে জল ফেলেছিল সুকৃতি। সেদিন তারও চোখ শুকনো ছিল না। আজ তিনি বিমুখ হয়ে চলে গেছেন, কিন্তু ঋষিকেশের মুখে অবিকল তারই মুখ ফুটে উঠেছে। সুকৃতি ডাকল, বাবা। ঋষিকেশ সস্নেহে তার পিঠে হাত রাখলেন। বাড়ির 2টি চাকর টানাটানি করে ট্রাঙ্ক, সুটকেস, বিছানা, আসবাবপত্র রাশিকৃত করল দোরের সামনে। শুধু ট্যাক্সি নয়, জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্যে একখানা লরি পর্যন্ত এসে গেটের সামনে দাঁড়িয়েছে। শেখর দেখে বিস্মিত হয়ে বলল, এইসব কি মাস্টারমশাই?
এত জিনিসপত্র কোথায় যাবে? ঋষিকেশ বলল, এইসব জিনিসই সুকৃতির, ওর সঙ্গে এগুলি তাই দিয়ে দিচ্ছি। শেখর স্থির দৃষ্টিতে জিনিসগুলোর দিকে তাকাল। বিমল আর সুকৃতি যে বড় খাটখানা ব্যবহার করেছে সেই খাট, যে আলনায় বিমলের স্যুট ঝুলানো থাকত সেই আলনা, যেই আলমারি দরকারি অদরকারি নানা জিনিসে বিমল বোঝাই করে রাখত সেই আলমারি। কিসের একটা অস্বস্তিতে যেন সর্বাঙ্গ শিরশির করে উঠল শেখরের, যেন অদৃশ্য কোনো প্রেতের অসুচি দুঃসহ শীতল স্পর্শ তার গায়ে এসে লেগেছে। শেখর মাথা নেড়ে বলল, না মাস্টার মশাই, এগুলো তো সুকৃতির সঙ্গে যাবে না, এসব আপনি তুলে রাখুন। ঋষিকেশ শেখরের দিকে তাকালেন। তুলে রাখব? কিন্তু এগুলো তো আমার আর কোনো কাজে আসবে না শেখর, এসব ব্যবহার করবার তো আর কেউ নেই। শেখর বলল, তাহলে এসব আপনি গায়ত্রীকে বরং দেবেন। ঋষিকেশ বললেন, গায়ত্রী আর সুকৃতিকে তো আমি আলাদা করে দেখিনি শেখর, গায়ত্রীকে আমি বিয়ের সময় সব দিয়েছি, ওর এসব জিনিসের অভাব নেই। শেখর বলল, আমার অবশ্য অভাব আছে, কিন্তু এইসব জিনিস ব্যবহারে আমার প্রবৃত্তি নেই মাস্টারমশাই। ঋষিকেশ স্থির দৃষ্টিতে শেখরের দিকে তাকালেন। শেখর বলল, তাছাড়া সুকৃতি এখন চলল গরিবের ঘরে, একতলা ভাড়াটে বাড়ি, ছোট দুখানা ঘর, একখানায় মা থাকেন, রাজ্যের হাঁড়িকুড়ি দিয়েই তিনি গরিবের গৃহস্থলী গড়ে তুলেছেন। এইসব জিনিস রাখবার তো সেখানে জায়গা হবে না। ঋষিকেশ একটু চুপ করে থেকে বললেন, তোমার ঘর যে অত ছোট তা আমার জানা ছিল না শেখর। আচ্ছা, ওগুলি তাহলে এইখানেই থাক। দেবেন? গোপাল, ফার্নিচারগুলো সব নামিয়ে নে তো। চাকরেরা জিনিসগুলো ফের নামাতে শুরু করল। সুকৃতি একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। এবারকার অনুষ্ঠান শুধু রেজিস্ট্রি অফিসের শপথ বাক্যের মধ্যে শেষ হয়েছে। কেউ হুলুধ্বনি দেয়নি, শাঁখ বাজেনি, সানাই শোনা যায়নি। তবু দুপুরের পর বিকাল, বিকালের পর গোধূলি রং লেগেছিল আকাশে, সুর বেজেছিল মনের মধ্যে। এক আচমকা আঘাতে সে সুর থেমে গেল। সানাইদারের হাত থেকে কে যেন বাঁশিটা হঠাৎ ছিনিয়ে নিয়ে গেছে। কি হল? কেন এমন হল? ইশারায় শেখরকে কাছে ডেকে আনল সুকৃতি। একটু আড়ালে নিয়ে গিয়ে বলল, কি করছে এসব? ওকে ওসব কথা কেন বলতে গেলে? শেখর বলল, কিন্তু ওইসব জিনিস নিতে আমার লজ্জা করছিল সুকৃতি। লজ্জা আমারও করছিল, কিন্তু উনি যখন দিতে পারলেন, নিতে না পারে আমাদের লজ্জা যে আরো বেশি। ওর কাছ থেকে আমরা অনেক নিয়েছি। তা নিয়েছি, কিন্তু এসব নিতে পারব না। সুকৃতি আর কোনো কথা বলল না। বেরোবার আগে ঋষিকেশকে প্রণাম করে বলল, আপনি রাগ করে থাকবেন না, যাবেন কিন্তু, বেশি দূর তো নয়। ঋষিকেশ একটু চুপ করে থেকে বললেন, না, গড়পাড়ার এখান থেকে দূর কিসের, রাস্তার এপার আর ওপার। আচ্ছা, যাব একদিন। মানিকতলা থেকে গড়পাড় দূর নয়, কাছেই। তবু এইটুকু পথ যেতে যেতে সুকৃতির মনে হল যেন লোক থেকে লোকান্তরে যাত্রা করেছে, পথের যেন শেষ নেই। শেখরের বাসায় অবশ্য এর আগে আরও দু একবার এসেছে সুকৃতি, বিমল সংস্কৃতি কেন্দ্রের কাজে আসতে হয়েছে। কিন্তু আজকের আসা সম্পূর্ণ স্বতন্ত্র। আজকের দিনের রং আলাদা, রূপ আলাদা, সুর আলাদা। কিন্তু তন্ত্রিতে তন্ত্রিতে সুর বাজছে না কেন? শেখর স্ত্রীর পাশে এতক্ষণ চুপ করে বসেছিল। এবার বলল, তোমাকে আগেই বলেছি, মার এই বিয়েতে মত ছিল না। তিনি সাদরে সাড়ম্বরে বধূবরণ করবেন তেমন আশা করো না। ভেবেছিলাম প্রথমে একটি হোটেলে টোটেলে গিয়ে উঠব, কিন্তু তাতেও মা রাজি হননি। তাছাড়া ভাবলাম, ওভাবে পালিয়ে বেরিয়েও তো লাভ নেই, প্রতিকূল অবস্থার সঙ্গে মুখোমুখি দাঁড়ানোই ভালো। তোমার কি ভয় করছে? সুকৃতি মৃদুস্বরে বলল, না, ভয় কিসের, তুমি যখন পাশে আছো।
শেখর একটু হাসল। হ্যাঁ, গাড়ির মধ্যে আপাতত পাশেই আছি, কিন্তু বাড়িতে গিয়ে তো আর সবসময় পাশে পাশে থাকতে পারবো না, কাজে কর্মে বেরোতেই হবে। তখন মার সঙ্গে একা তোমার বোঝাবুঝির পালা। ভয় করবে নাকি? সুকৃতি বলল, না, মাকে আমার কোনো ভয় নেই। শেখর চোখ তুলে তাকাল। তবে কাকে তোমার ভয়? সুকৃতি এই কথার কোনো জবাব না দিয়ে রাস্তার দিকে তাকাল। মান অভিমান ছেলের সঙ্গেই সরোজিনী যা করবার করেছেন। সুকৃতির সঙ্গে কোনো রকম বিসদৃশ্য আচরণই তিনি করলেন না। আত্মীয় স্বজন বড় কেউ নেই। দূর সম্পর্কের যারা আছে তাদের শেখর ইচ্ছে করেই খবর দেয়নি। সরোজিনীও এই নিয়ে পীড়াপিড়ি করেননি। দোতলার ভাড়াটে বিধুবাবুর 2 মেয়ে চন্দ্রা আর নন্দাই শাঁখ বাজিয়ে অনুষ্ঠানে একটু সুরের ছোঁয়াচ লাগাল। সুকৃতি সরোজিনীকে প্রণাম করতে যেতেই তিনি একটু পিছিয়ে গিয়ে বললেন, আগে ও ঘরে চলো। সরোজিনী নিজের শোবার ঘরে এসে ঢুকলেন। স্বামীর সঙ্গে সুকৃতি এলো পেছন পেছন। ঘরের এক কোণে একখানা জলচৌকির উপর সাদা আর কালো পাথরের ছোট ছোট 2টি মূর্তি। সরোজিনী বললেন, আমাদের ইষ্ট দেবতা রাধাশ্যাম বৃন্দাবন থেকে তোমার শ্বশুর নিয়ে এসেছিলেন। পাশের আরেকখানা চৌকির দিকে আঙুল বাড়িয়ে বললেন, ওই যে তিনি। তার দেখাবার আগেই সুকৃতি দেখেছে দ্বিতীয় জলচৌকিখানার উপর তরুণ বয়স্ক আর একটি পুরুষের সুবৃহৎ চিত্র প্রকৃতি। বোধহয় অল্পদিন আগে নতুন করে প্রিন্ট আর এনলার্জ করা হয়েছে। শেখরের চেয়ে ওর বাবা দেখতে যে বেশ সুপুরুষ ছিলেন তা বোঝা যায়। তার দীর্ঘ নাক আর প্রশস্ত কপাল আর আয়ত চোখের কিছুই পায়নি শেখর। কিন্তু আশ্চর্য, ঠিক এমনি নাক এমনি চোখ সুকৃতি আরও একজনের যেন দেখেছে। সে কথা মনে হতেই ওর সর্বাঙ্গ শিরশির করে উঠল। বড় ফটোতে ভারী আপত্তি ছিল তার। সে বলতো, তাতে আসল মানুষটি ছোট হয়ে যাবে, তার চেয়ে আমি যখন মরব তখন না হয় একটা ফটো বড় করে বাঁধিয়ে রেখো ঘরে। সুকৃতি তার মুখে হাত চাপা দিয়ে বলেছিল, ফের যদি তুমি ওসব বাজে কথা বলো। সে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে বলেছিল, দেখো, বাজে কথা হাত দিয়ে চেপে বন্ধ করা যায় না, আর কিছু দিয়ে চেপে রাখতে হয়। বলতে বলতে মৌখিক পরামর্শকে ক্রিয়ায় রূপান্তরিত করেছিল সে। সুকৃতিকে নিশ্চলভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সরোজিনী একটু তিক্ত কণ্ঠে বললেন, হয়েছে মা, এবার এসো। ঠাকুর দেবতা তোমরা মানো না জানি, কিন্তু শ্বশুরের ফটোর সামনে একটু মাথা নোয়ালেও পারতে। সুকৃতি এই অনুযোগের কোনো জবাব না দিয়ে নীরস কণ্ঠে বলল, চলুন। সরোজিনী ছেলের দিকে একবার তাকালেন, তারপর আগে আগে ঘর থেকে বেরিয়ে এলেন। সন্ধ্যার পর নন্দা আর চন্দ্রা একরাশ রজনীগন্ধা আর 2টি গোড়ের মালা নিয়ে এসে শয্যাকে ফুল শয্যা বানাল। নন্দা বলল, অমনিতে ছাড়ছি নে শেখরদা, খাওয়াতে হবে। চন্দ্রা বলল, অমন চুপ করে থাকলে চলবে না বৌদি, গান শোনান। দাঁড়ান, ওপর থেকে হারমোনিয়ামটা নিয়ে আসি। সুকৃতি একটু হেসে বলল, গান তো আমি জানি নে ভাই, গান তোমরা গাও, আমি শুনি। নন্দা হেসে উঠল, তবেই হয়েছে, দিদির গলা কাটলেও সুর বেরোবে না। চন্দ্রা বলল, আচ্ছা তোর তো বেরোবে, তোর মধুকণ্ঠই না হয় একটু শুনিয়ে দেব ওদিকে। কিন্তু সুকৃতির শোনবারও যেন তেমন আগ্রহ নেই। উৎসাহ না পেয়ে 2 বোন হারমোনিয়াম আনবার ছলে সেই যে উপরে চলে গেল, আর নামল না। রাত্রে শেখর ঘরে এসে দেখল সুকৃতি ঘরের এক কোণে জানলার ধারে দূরে দাঁড়িয়ে আছে। আলো নিভিয়ে দিয়ে শেখর ওর পাশে গিয়ে দাঁড়াল। স্ত্রীর কাঁধে একখানা হাত রেখে মৃদুস্বরে ডাকল, সুকৃতি। ও যে শিউরে উঠেছে তা স্পষ্ট টের পেল শেখর। একটু চুপ করে থেকে বলল, তুমি আজও কিছু ভুলতে পারোনি? সুকৃতি কোনো জবাব দিল না। শেখর কোমল কণ্ঠে বলল, জানি ভোলা অত সহজ নয়, কিন্তু ভুলতে তো হবেই। প্রেতকে তো আমাদের জীবনের সঙ্গে চিরকাল জড়িয়ে রাখতে পারি না সুকৃতি।
প্রেত। কথাটি সুকৃতির বড় বিশ্রী লাগল কানে। বিমলের সম্বন্ধে এত বড় একটা রূঢ় শব্দ না উচ্চারণ করে কি পারত না শেখর? ভুলতে হয়, ভুলতে হবে, এ কথা সবাই জানে। তা কি এমন জোর গলায় বলবার দরকার ছিল? শেখর বলল, অনেক রাত হয়ে গেছে, এবার শোবে চলো। সুকৃতি মৃদু কণ্ঠে বলল, তুমি যাও, ঘুমো গিয়ে, আমি বরং এখানে আর একটু দাঁড়াই, কেন যেন ঘুম পাচ্ছে না। শেখর অধীর স্বরে বলল, ঘুম আমারও পাচ্ছে না। শুনেছি আজ নাকি একসঙ্গেই জাগতে হয়। আজকার রীতিনীতি তোমারই তো বেশি জানবার কথা। বলেই হঠাৎ থেমে গেল শেখর। এই ধরনের কথা তো বলবার তার ইচ্ছা ছিল না। তার ভেতর থেকে কে যেন বলে উঠল, তার মুখ কিছুতেই সে চাপতে পারল না। শেখর লজ্জিত হয়ে বলল, আমি কিছু ভেবে বলিনি সুকৃতি, কিছু মনে করো না। সুকৃতি বলল, না, মনে করবার আর কি আছে, চলো। বিছানায় শুয়ে শেখর বলল, এর চেয়ে যদি ওদের অনুরোধ রাখতে, একটু গান টান গাইতে, মনটা হালকা হতো। চন্দ্রানন্দাকে অমন মিথ্যা কথাটা বলতে গেলে কেন? তুমি তো গান জানো। সংস্কৃতি কেন্দ্রের সেবারের ফাংশনে চমৎকার একখানা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলে। সুকৃতি একটু চুপ করে থেকে বলল, কিন্তু সেই গান কি এখানে জমত? না, তা জমত না, কিন্তু সেই শোকসঙ্গীত ছাড়া রবীন্দ্রনাথ তো অন্য রকমের গানও লিখেছেন। তার দুটি একটিও কি তোমার আজ মনে পড়ল না? সুকৃতি চুপ করে রইল। কিছুক্ষণ নীরব থেকে ফের কথা বলল শেখর, আরেকটা কথা, মা যখন তোমাকে বাবার ফটোর কাছে নিয়ে গেলেন, একটা প্রণাম করলে ক্ষতি ছিল কি? সুকৃতি জবাব দিল, নিজে যখন কোনো ফটো পূজা করলাম না, তখন অন্যের পুজোর উপর কি করে ভক্তি আসে বলো? শেখর বলল, ও, কিন্তু 2 বছর ধরে আমরা কি কম পুজো করেছি? তাতেও যদি তোমার স্বাদ না মিটে থাকে, তুমি তার ফটো এনে এই ঘরে টানিয়ে রাখতে পারো, আমি তাতে কিছুমাত্র আপত্তি করব না। সুকৃতি এই কথার কোনো জবাব না দিয়ে পাশ ফিরল। একটু বাদে ফের যখন স্ত্রীকে কাছে টেনে নিল শেখর, তখন তার ঠোঁটে লোনা জলের দাগ লাগল। অনুতপ্ত স্বরে শেখর বলল, আমাকে ক্ষমা করো সুকৃতি, ক্ষমা করো। আমি এসব কথা বলতে চাইনি, দুঃখ দিতে চাইনি তোমাকে। আজকের রাত সম্বন্ধে আমার সম্পূর্ণ ভিন্ন রকম কল্পনাই ছিল, কিন্তু কল্পনার বাস্তবে যে এত তফাৎ, তা আমার জানা ছিল না। সুকৃতি নিজেই কি তা জানত? সুকৃতি নিজেই কি বুঝতে পেরেছিল সংস্কৃতি কেন্দ্রের সেই কর্মী শেখরের পার্থক্য এক রাত্রেই এমন করে ধরা পড়বে? পরদিন সরোজিনী বললেন, একটা কথা তোমাকে নিজের মুখেই বলছি বাছা, শোনো, কিছু মনে করো না। সুকৃতি বলল, বলুন। এখানে 5 ঘর পাড়া প্রতিবেশী নিয়ে আমাদের বাস করতে হয়। তাদের নিন্দামন্দ আমাদের তো একেবারে অগ্রাহ্য করলে চলবে না মা। তাছাড়া আগে তোমার কি হয়েছিল না হয়েছিল তা তো আর সবাই জানতে আসবে না। সবাই তোমাকে আমার ছেলের বউ বলেই জানবে। সুকৃতি মুখ নিচু করে বলল, আমি তো তাই মা। সরোজিনী বললেন, তাহলে হিন্দু ঘরের রীতিনীতিগুলো ভালো করে মেনে চলো, সিঁথিতে কপালে সিঁদুর পরো। আমি আজই শাঁখারিকে খবর দিচ্ছি, সধবা জীবদের হাতে শাখা না থাকলে কি মানায়? বেশটা যে পর্যাপ্তভাবে বদলানো হয়নি, তা নজরে পড়ায় সুকৃতি একটু লজ্জিত হল। কিন্তু সরোজিনীর নির্দেশ মতো বেশ পরিবর্তনেও কি কম লজ্জা? শেখর তার টের পেয়ে বলল, মা যা বলছেন তা শোনাই ভালো, অনর্থক ছোটখাটো ব্যাপার নিয়ে। সুকৃতি একটু হেসে বলল, তা তো বটেই, আসল কথাটা তো শুধু মার নয়, তার ছেলেরও। কিন্তু 2 দিন আগেও যে তুমি বলতে সিঁদুর টিঁদুর তুমি পছন্দ করো না, বড় ন্যাস্টি মনে হয় তোমার কাছে। শেখর হাসল, 2 দিন আগে যা ছিলে এখন কি তুমি তাই আছো? অফিস থেকে ফিরে এসে শেখর দেখল তার মার পছন্দ মতোই সাজসজ্জা সব বদলে ফেলেছে সুকৃতি। পায়ে আলতা পরেছে, সিঁথিতে পুরো করে দিয়েছে সিঁদুরের দাগ,
গাঢ় লাল রঙের শাড়িতে অদ্ভুত রূপ খুলেছে সুকৃতির। কে বলবে ওর বয়স 18-19-এর বেশি? শেখর হেসে বলল, বাহ, একেবারে চমৎকার গৃহলক্ষ্মী হয়ে রয়েছে দেখছি। আজ তো বৃহস্পতিবার, এবার মা নিশ্চয়ই লক্ষ্মীর পুঁতিখানা তোমার হাতে তুলে দেবেন। সুকৃতিও হাসল। তাহলে তোমার হাতেও ধান দুর্বা দিতে ভুলবেন না। হঠাৎ টেবিলের দিকে চোখ পড়তেই সুকৃতি বলল, ভালো কথা, তোমার একখানা চিঠি আছে। কোথাকার চিঠি? সুকৃতি মৃদুস্বরে বলল, বিমল সংস্কৃতি কেন্দ্রের। একটু যেন আটকে গেল গলা, একটু যেন আরক্ত হল মুখ। শেখর বলল, কই দেখি। কেন্দ্রের নামাঙ্কিত সাদা খামটা স্বামীর দিকে এগিয়ে দিল সুকৃতি। শুধু শেখরের নাম নয়, সেই সঙ্গে সুকৃতির নামও টাইপ করা রয়েছে, সুকৃতি সোম। নামটা মনে মনে আরেকবার উচ্চারণ করল শেখর। সুকৃতি সোম, সোম। সোম শব্দে এত মাধুর্য তা যেন আগে ওর জানা ছিল না। খামের ভেতর থেকে চিঠি বের করল শেখর। সহকারী সম্পাদক অধ্যাপক মুরারি মুখার্জি কর্মপরিষদের জরুরি সভা আহ্বান করেছেন। বিষয় কেন্দ্রের গঠনতন্ত্র। শেখরের মুখখানা গম্ভীর দেখাল। সুকৃতি বলল, চাটা খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, 6:30 বাজল বলে। শেখর বলল, তা বাজুক গিয়ে, আজ আমি আর যাব না। কালকে একটা রেজিগনেশন চিঠি পাঠিয়ে দেব, তারপর চার্জটা একদিন বুঝিয়ে দিয়ে এলেই হবে। সুকৃতি চুপ করে থেকে বলল, এসব কি বলছো তুমি? শেখর স্ত্রীর দিকে তাকাল। বলবার আর কি আছে সুকৃতি? কেন্দ্রের পরমেয়র কতদিন দেখছিলে না? এরই মধ্যে আগন্তুক সভ্যদের সংখ্যা দিনের পর দিন কিরকম কমে আসছিল। এরপর আমরা যদি সরে আসি, কেন্দ্র কি আর দুদিনও টিকবে? সুকৃতি স্বামীর দিকে একটুকাল তাকিয়ে থেকে বলল, কিন্তু আমরা সরে আসব কেন? শেখর বিস্মিত হয়ে বলল, অবাক করলে? সরে না এসে করব কি? এরপর কি ফের ওই বাড়িতে ওদের সঙ্গে কাজ করা যায়? বাংলাদেশের অতটা সহ্য শক্তি নেই। সুকৃতি বলল, অন্তত এক পক্ষের সহ্য শক্তি যে যথেষ্টই আছে তার পরিচয় আমরা পেয়েছি। শেখর স্ত্রীর দিকে তাকাল। হ্যাঁ পেয়েছি, কিন্তু কেন্দ্র তো সেই একজনকে নিয়েই নয়। তাছাড়া তুমি আর আমি এই বেশি যদি তার চোখের সামনে দিয়ে রোজ নড়াচড়া করি, তার সহনশীলতার উপর অত্যাচার করা হবে। তার সেন্টিমেন্টের কথাটা আমাদের ভাবা উচিত। শেখর তক্তপোষের উপর বসে শান্ত কণ্ঠে বলল, তুমি ভালো করে বুঝে দেখো সুকৃতি, তুমি যা বলছো এইখানে তা সম্ভব নয়। পদে পদে ওদের ব্যঙ্গ বিদ্রূপ আমাদের অস্থির করে তুলবে। ওরাও অস্থির বোধ করবেন, আমরাও স্বস্তি পাব না। তার চেয়ে আমরা দূরে থেকে যতটা সাহায্য করতে পারি সেই ভালো। ওদের যদি উৎসাহ থাকে, শক্তি সামর্থ্য থাকে, বেশ তো, ওরা কেন্দ্রকে বাঁচিয়ে রাখুন। আর সংসারের কাজ সেরে তোমার যদি উৎসাহ থাকে, তাহলে দেশে তো ও ধরনের সভা সমিতি, লাইব্রেরি, কালচার ক্লাবের অভাব নেই। পাগলামি করো না সুকৃতি। একটু চুপ করে থেকে সুকৃতি বলল, তোমার নিজের হাতে গড়া জিনিস, তার জন্য তোমার মায়া হয় না? সুকৃতির হাতখানা নিজের হাতের মধ্যে তুলে নিল শেখর। তারপর আস্তে আস্তে বলল, হয় বই কি, কিন্তু তার চেয়েও বেশি মায়া হয় তোমার জন্যে। ভেবো না সুকৃতি, নিজের হাতে আমরা নতুন জিনিস গড়ে তুলব। সুকৃতি মুখ নিচু করে বলল, তাহলে তুমি এতদিন আমার জন্যেই? শেখর আবেগাদ্র কণ্ঠে বলল, হ্যাঁ তোমার জন্যেই। আজ তো আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই সুকৃতি। তোমার জন্যই আমি ওসব করেছি। তোমার জন্য সব করা যায়। সুকৃতি আস্তে আস্তে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, যাই, তোমার জন্য চা করে নিয়ে আসি। চা আর খাবার খেয়ে শেখর হঠাৎ বলল, ভালো কথা, একটু বেরোতে হবে আমাকে। মিস্টার নন্দীর সঙ্গে একটা এঙ্গেজমেন্ট আছে। সুকৃতি বলল, তিনি কে? শেখর বলল, ন্যাশনাল পাবলিশিং কোম্পানির চেয়ারম্যান। ওদের একজন পাবলিকেশন এডিটরের দরকার। খানিকটা কথাবার্তা ওদের সঙ্গে আগেও হয়েছে। যদি কাজটা হয়ে যায়, এখন যা মাইনে পাচ্ছি তার 1.5 গুণ বেশি ওখানে পাব। এতদিন যেভাবে চলেছে,
কিন্তু এখন তো আর ঠিক তেমন করে চলতে পারে না। তোমার তো আর এত কষ্ট করার অভ্যেস নেই। সুকৃতি বলল, তা তো ঠিকই, কখন ফিরবে? শেখর বেরোতে বেরোতে বলল, বেশি দেরি হবে না, এই ঘণ্টাখানেক কি বড় জোর 1.5 ঘণ্টা, তাড়াতাড়ি ফিরব। 1.5 ঘণ্টা নয়, ফিরতে প্রায় 2 ঘণ্টার মতোই লাগল শেখরের। মিস্টার নন্দী তেমন ভরসা দিতে পারেননি। আরও কিছুদিন বাদে আরেকবার খোঁজ নিতে বলেছেন। তার কথাবার্তায় শেখরের মন প্রসন্ন হয়নি। বাসায় ফিরে তার মেজাজ আরও বিগড়ে গেল। সুকৃতি ঘরে নেই। শেখর জিজ্ঞেস করল, ও কোথায় মা? সরোজিনী বিরক্ত স্বরে বলল, কি জানি বাপু, এই রাত করে ঘরের বউ কোথায় কোন কেন্দ্রে না ফেন্দ্রে বেরোল। তার কথার উপর কথা বলবে কে? যেমন পাশ করা মেমসাহেব বউ ঘরে এনেছ, তেমন বোঝো মজা। মাত্র 2 দিন বিয়ে হয়েছে, এর মধ্যেই এই কত দেখব। তখন পই পই করে নিষেধ করলাম, শেখর ওসবে কাজ নেই, ওসব কি আমাদের ঘরে পোষায়? 1/2 ঘণ্টা চুপ করে বসে রইল শেখর। আর সরোজিনী সারাক্ষণ ছেলের নির্বুদ্ধিতার কথা বারবার উল্লেখ করে নিজের কপালের দোষ দিতে লাগলেন। শহরে কি আর কোনো মেয়ে ছিল না যেই 23-24 বছরের একটা ধাড়ি বিধবাকে? ছি ছি, এক এক মিনিট যেন এক একটা যুগ। 9টা বেজে গেল, তবু ফেরবার নাম নেই সুকৃতির। শেখর আর স্থির থাকতে পারল না। ক্রুদ্ধ অসহিষ্ণু হয়ে পড়ল। সরোজিনী বললেন, তুই এবার যাচ্ছিস কোথায়? শেখর বেরোতে বেরোতে বলল, আসছি। ঋষিকেশ মৈত্রের বাড়ির একতলায় সেই বিমল সংস্কৃতি কেন্দ্র। কর্মপরিষদের মিটিং খানিকক্ষণ আগে শেষ হয়েছে। সদস্যদের সবাই চলে গেছেন। লাইব্রেরি ঘরের কোণের দিকের টেবিলে কনুই চেপে গালে হাত দিয়ে গভীর ভাবনায় যেন ধ্যানমগ্ন হয়ে রয়েছে সুকৃতি। পরনে সেই রক্তাম্বর, সিঁথিতে সেই সিঁদুর শোভা। আশ্চর্য, ওর কি মাথা খারাপ হয়ে গেছে? শেখর আস্তে আস্তে ওর সামনে এসে দাঁড়াল। তারপর রূঢ়স্বরে ডাকল, সুকৃতি। সুকৃতি যেন একটু চমকে উঠল। এই যে, তুমি এসেছ? হ্যাঁ, আসতে হলো। আমার বারণ সত্ত্বেও তুমি কেন এভাবে চলে এলে? সুকৃতি বলল, কি করব বলো, তুমি কাজের জন্য আসতে পারলে না, আমি যদি না আসি ওরা কি ভাববেন? তাছাড়া কর্মপরিষদের কোনো মিটিংয়ে আমরা দুজনে অনুপস্থিত হয়েছি এমন তো কোনোদিনই হয়নি, আজই বা কেন হবে তা? শেখর কি বলবে হঠাৎ তা ভেবে পেল না। সুকৃতি বলল, আমি এসে পড়ায় গঠনতন্ত্র সম্বন্ধে কোনো কথাই আজ আর ওঠেনি। তোমার সেক্রেটারিগিরিও বজায় রয়েছে। আলোচনা যা হলো তা সেই নৈশবিদ্যালয় সম্বন্ধে। অনেক গোলমালে প্রস্তাবটা এতদিন ধামাচাপা দিয়েছিল। এবার তোমাকে কিন্তু উঠে পড়ে লাগতে হবে। শেখর স্ত্রীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি ঠাট্টা করছো সুকৃতি? সুকৃতি মাথা নেড়ে বলল, না, এতদিন সংস্কৃতি কেন্দ্র নিয়ে ভেতরে ভেতরে তুমিই ঠাট্টা করছিলে, কিন্তু এখন তো সেই ছদ্মবেশের প্রয়োজন ফুরিয়েছে। এখন তোমাকে তোমার নিজের নিজের বেশে দেখব, সত্যিকারের কাজের ভেতর দিয়ে পাব। কিন্তু অনেক রাত হয়ে গেছে, এবার চলো। সুকৃতি উঠে দাঁড়াল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা পুনর্ভবা। আজ 2য় পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল ছোট্ট একটি গল্প। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।